মিড ডে মাসালা চলছে আর এই মুহূর্তে আমার সঙ্গে মানে নীলাঞ্জনার সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর অরুণাংশু তালুকদার, প্রফেসর অ্যান্ড হেড জেরিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্ট, মেডিকেল কলেজ কলকাতা। গুড আফটারনুন ডক্টর, অনেক অনেক স্বাগত মিড ডে মাসালাতে 91.9 ফ্রেন্ডস এফএমে। শোনা যাচ্ছে? হ্যাঁ, গুড আফটারনুন আপনাকে এবং আপনার সমস্ত শ্রোতাদেরকে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আমার কাছে কয়েকটা প্রশ্ন আছে, শুরু করি? ওকে, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমরা তো যেহেতু আমরা জাগৃতি ধাম নিয়ে কথা বলছি, জাগৃতি ধাম ইজ অল অ্যাবাউট এল্ডারলি পার্সন। তো এল্ডারলি পেশেন্টস যারা রয়েছেন ইন্ডিয়াতে, তারা কিন্তু কিছু ক্রনিক ডিজিজে ভোগেন, কিছু ক্রনিক ইলনেস যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, আর্থ্রাইটিস, অফেন লিডিং টু পলিফার্মেসি। তো আপনি যদি বলেন কিভাবে পরিবার আর হেলথ কেয়ার প্রোভাইডাররা বেটার ম্যানেজ করতে পারেন এদেরকে, দিস কমপ্লেক্স মেডিকেশন রুটিন টু এনশিওর সেফার আউটকামস ফর সিনিয়র্স। যার উত্তরটা দেওয়ার আগে আমি জাস্ট একটা লাইন বলে নিই। পলিফার্মেসি বলতে আমরা যে একজন ব্যক্তি একাধিক ওষুধ যাকে রোজ খেতে হচ্ছে, সাধারণত আমাদের ডাক্তারি পরিভাষায় একদিনে যদি 5 রকমের বেশি কোনো ওষুধ কাউকে খেতে হয়, সেই হচ্ছে সেটাকে পলিফার্মাসি। আচ্ছা। এবং বয়স্কদের মধ্যে, আমরা বয়স্ক বলতে জেরিয়াট্রিক গ্রুপটা সিনিয়র সিটিজেন 60+, এটা আমরা সবাই জানি। আমাদের যে রিসেন্ট স্টাডি আমাদের মেডিকেল কলেজেও আমরা করেছি বা ভারতবর্ষের বিভিন্ন জায়গাও করেছে, 50% অফ দ্য সিনিয়র সিটিজেন, মানে খুব আশ্চর্যজনক ভাবে যে তারা প্রতি দুজনের একজনকেই দিনে 5টার বেশি ওষুধ খেতে হয়। এটা যেটা আপনি বললেন যে ডায়াবেটিস, হাইপারটেনশন, আর্থ্রাইটিস, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, প্রত্যেকেরই দেখা যায় কারো না কারো কিছু না কিছু রোগ আছে এবং তার জন্য তারা ডাক্তারবাবুদের কাছে যান এবং সেই জন্য ওষুধ দেয়। এমনকি আমরা এমনও প্রেসক্রিপশন পাই যে দিনে 18টা 20টা পর্যন্ত তাদেরকে ওষুধ খেতে হয়। এইটা একটা বিরাট বড় সমস্যা, চ্যালেঞ্জ বলতে পারেন। এটা আমরা যারা ডাক্তারিতে করি বা বাড়ির লোকেরাও নাজেহাল হয়ে যায় যে কখন কোন ওষুধ খাওয়াতে হবে। সত্যি এটা একটা বড় সমস্যা এবং সেই জায়গাটা নিয়েই আপনি আমাকে মানে খুব রাইট করছেন, যেটা নিয়ে আমরাও আর কি সারা ভারতবর্ষ জুড়ে আমরা বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করছি। তার প্রথম জায়গাটা হচ্ছে যে জায়গাটা হচ্ছে যে কেন পলিফার্মাসির কারণ। দেখা যায় আমাদের বিশেষ করে ভারতীয়দের মধ্যে বা বাঙালিদের মধ্যে আরো বিশেষ করে, আমরা একটা মানুষ কিন্তু এক একটা রোগের জন্য এক একজন ডাক্তারের কাছে যাই। গ্যাস পেটের জন্য একজন, হার্টের জন্য একজন, কিডনির জন্য একজন, ব্রেনের জন্য একজন। এই যে 5টা প্রেসক্রিপশনে 3টে করে যদি ওষুধ থাকে, সেখানেই 15টা ওষুধ। এরপরে আবার আয়ুর্বেদিক আছে, হোমিওপ্যাথিক ওষুধ আছে, কিছু ওভার দ্য কাউন্টার আছে। এই সব মিলে দেখা যায় যে ব্যাপারটা একটা খিচুড়ির মতন আর কি, এক গাদা ওষুধ। সব যে ওষুধ সবসময় সবার লাগবে সেটা কিন্তু নয়। হয়তো যে হার্টের ডাক্তারবাবুর কাছে গেছেন, কিডনির ডাক্তারবাবুর কথাটা তার প্রেসক্রিপশনটা নিয়েই যায়নি, সেই জন্য একই ওষুধ দুজনে দুটো নামে দিয়েছে, সেই জন্য সে দুটো ওষুধই খাচ্ছে। এইটা তো আমাদের একটা বড় সমস্যা। এই সমস্যার সমাধান করতে গেলে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন সেই জায়গাতে আমি আসি। প্রথম হচ্ছে যে এটা যে একটা সমস্যা, এটা যে একটা প্রবলেম, এটা যে একটা পলিফার্মাসি আমাদের প্রত্যেককে খারাপ করে দিতে পারে, এই অ্যাওয়ারনেস, সচেতনতা আমাদের রোগী, বয়স্ক মানুষ, বাড়ির লোক এবং আমরা যারা ডাক্তার বা ডাক্তারি পরিষেবার সাথে যুক্ত, সবাইকে কিন্তু এটা ভাবতে হবে যে একটা বয়স্ক লোকের এতগুলো ওষুধ খাওয়ার আদৌ প্রয়োজন আছে কি। রাইট, জায়গাটা হচ্ছে প্রথম এই অ্যাওয়ারনেস জেনারেশনটা। ওষুধ খাওয়া ভালো, কিন্তু একাধিক অপ্রয়োজনীয় অতিরিক্ত ওষুধ খাওয়াটাও কিন্তু তার বিপদ। এই অ্যাওয়ারনেসটা আমাদের প্রথম এবং প্রধান কাজ অ্যাক্রস দ্য সোসাইটি। মানে আমি একেবারে ডাক্তার থেকে শুরু করে বাড়ির যে গৃহবধূ, সবার জানা উচিত যে এই জায়গাটা, এই সচেতনতা আমাদের বাড়ানো উচিত। হচ্ছে যে সমস্ত প্রেসক্রিপশন যা যা ওষুধ খান, আপনি যখন যার কাছে যাচ্ছেন, ফ্যামিলি পার্সন এবং বাড়ির লোক, সবগুলো নিয়ে যদি প্রেসক্রিপশন নিতে ভুলেও যান, আমি তো সবসময় বলি যে সব ওষুধের ডিব্বাগুলো নিয়ে আসবো, আমি কতগুলো খাচ্ছে। তাহলে কি হয়, অনেক সময় প্রেসক্রিপশনে ওটা নেই, পুরোনো একটাতে আছে। আমি সেগুলো বলি যে লাস্ট 15-20 দিন যা যা ওষুধ খেয়েছেন সব কৌটোগুলো আমাকে এনে দিন। সেখান থেকে আমরা তখন শর্ট আউট করতে পারি যে কি করলে ওষুধ, প্রয়োজনীয় ওষুধগুলোকে একদিকে রাখা, অপ্রয়োজনীয়গুলোকে রাখা, প্রয়োজনীয়দের মধ্যে ডোজগুলোকে অ্যাডজাস্ট করা, সেইটা বাড়ির লোকদেরকে বোঝানো। কেন বোঝানোটা ভীষণ দরকার এবং তাদেরকে আমার সাথে একই সেম প্ল্যাটফর্মে আনতে হবে। আমি আমার মতন টেবিলের পেপার থেকে লিখে দিলাম, তারা কিন্তু ব্যাপারটা অন্যভাবে নিতে পারে।
তাদেরকে যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া যে কেন এই ওষুধগুলো কমাতে হবে, কেন এটাকে ঠিক করতে হবে। এইটাকে আমাদের ভাষায় ডি-প্রেসক্রিপশন, এটা একটা নামটা শুনে মনে হতে পারে ডি-প্রেসক্রিপশন। হ্যাঁ হ্যাঁ, খুব ইন্টারেস্টিং এটা। করা মানে হচ্ছে ওষুধ লেখা। আমরা সিনিয়র সিটিজেনদের যারা দেখি জেরিয়াট্রিশিয়ান, আমাদের প্রাইমারি কাজই থাকে কিন্তু ডি-প্রেসক্রিপশন করা, ওষুধ কি করে মিনিমাইজ করে কম ওষুধের মধ্যে তাকে ভালো রাখা। এইটা শুধু আমি খাতায় করে দিলাম তা না, সেটা বাড়ির লোককে বলা, তাকে বোঝানো এবং পেশেন্টদের নিশ্চয়ই আমাদের সাথে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা যে হ্যাঁ এটা আপনার ভালোর জন্যই। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল এটা ডক্টর, কারণ আমার বাড়িতেও সিনিয়র সিটিজেন আছে আর আমি দেখেছি যে অনেক ওষুধ একসাথে খেতে হয়। সো আমরা সিরিয়াসলি জানতাম না, আপনি যেটা বললেন যে আমরা সিরিয়াসলি জানতাম না যে এটা করা যায় বা এটা করতে হয়। এটা করা উচিত। মানে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন এখন সফটওয়্যার বেরিয়ে গেছে যে আপনার যা আপনার বাড়ির লোক সিনিয়র সিটিজেন যা ওষুধ খাচ্ছে, কি কি রোগের জন্য খাচ্ছে, বয়স কত, সেগুলো দিয়ে দিলে যে সাথে সাথে সে দেখিয়ে দেবে যে দেখো তুমি কিন্তু এই ওষুধের এই সাইড এফেক্টটা হয়তো হচ্ছে। আপনি তখন আরে তাই তো হচ্ছে, তার জন্য আমার একটা ওষুধ খাওয়াচ্ছিলেন, তাহলে ওই ওষুধটা কমিয়ে দিলে দুটো ওষুধ বন্ধ হয়ে গেল। এই জন্য সমস্ত প্রেসক্রিপশন গুলো নিয়ে কোনো একজন যারা এগুলো নিয়ে ডিল করছেন এরকম যারা, তাদের কাছে সমস্তটা এনে যদি খোলামেলা আলোচনার মাধ্যমে এই জায়গাটায় কিন্তু আমরা পৌঁছতে পারি এবং তাদেরকে অনেক বেশি মানে সম্পর্কিত ভাবে তাদেরকে রাখতে পারি। এটাই কিন্তু পলিফার্মাসিতে একটা বড় আমাদের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ। রাইট। তো আমি দ্বিতীয় প্রশ্নে যাব, উইচ ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। সেটা হচ্ছে যে দ্য সিনিয়র সিটিজেন্স এনারা না ভীষণ ওই লোনলিনেসে ভোগেন। মানে প্রচণ্ডভাবে একটা এল্ডারলি পপুলেশনের মধ্যে যে গ্রোয়িং কনসার্ন আমরা দেখছি, লোনলিনেস অ্যান্ড কগনিটিভ ডিক্লাইন। আপনার এক্সপিরিয়েন্স কি বলে? হোয়াট আর সাম এফেক্টিভ মেডিকেল অ্যান্ড কমিউনিটি বেসড ইন্টারভেনশনস যেটা ওনাদের মেন্টাল ওয়েলবিংটা করবে অ্যান্ড কোয়ালিটি অফ লাইফটাকে ঠিক করবে? একদম, এটাও কিন্তু একটা মানে বলা যেতে পারে এপিডেমিক হচ্ছে। আমরা কোভিড এর পরে এপিডেমিক ওয়ার্ডটার সাথে সবাই খুব পরিচিত হয়ে গেছে। যে দেখুন এখন বিশেষ করে শহরে তাদের দেখা যায় ছেলে মেয়েরা হয়তো কলকাতাতে নেই, হয় ইন্ডিয়ার মধ্যে অন্য কোনো বড় শহরে বা দেশের বাইরে চলে, এর ফলে তারা হচ্ছে রিটায়ার্ড হয়ে গেছেন বা কিছু কাজ করতেন বাড়িতে। আগেকার দিনে যেরকম একান্নবর্তী সংসার ছিল, যে কথাটাকে আমরা জয়েন্ট ফ্যামিলি, এখন তো সব হচ্ছে যে ব্রোকেন ফ্যামিলি হয়ে গেছে, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। এর ফলে কি হয়ে গেছে যে হাজবেন্ড ওয়াইফ সিনিয়র সিটিজেন, তার মধ্যে হয়তো স্বামী মারা গেছে, স্ত্রী মারা গেছে, বিপত্নী, একা একা থাকছে। এইটা কিন্তু একটা বড় কারণ হয়ে যাচ্ছে তাদের একাকিত্ব, বিষণ্ণতা আসার, এবং সেটা কিন্তু তার শারীরিক মানসিক সব জায়গাকেই এফেক্ট করছে। এবং সে একা থাকতে থাকতে চুপচাপ হয়ে যাচ্ছেন, কোনো কাজ করছেন না, বিষণ্ণতায় ভুগছেন, ডিপ্রেশন হচ্ছে। সেইগুলোও কিন্তু তার কগনিটিভ ডিক্লাইন, মানে কগনিটিভ মানে আমাদের স্বতঃস্ফূর্ত যে কাজকর্ম করা, যে অ্যাক্টিভিটি গুলো করা, মনে রাখা, সবকিছু সেগুলোও আস্তে আস্তে ডিক্লাইন করছে। এইটা কিন্তু আমাদের বয়স্ক দ্বারা, বিশেষ করে যারা শহরের বয়স্ক মানুষ, তাদের মধ্যে কিন্তু এটা খুব বেশি মাত্রায় এখন আমরা দেখছি। সেই তুলনায় গ্রামের মধ্যে এখনো দেখা যায় যে দাদু, ছেলে, নাতি সব একসাথে থাকে বলে কম্পারেটিভলি কম, যে এই লোনলিনেসটা সেইখানে কম্পারেটিভলি কম। কিন্তু যদি একান্তই যাদের আছে শহরে, তাদের ক্ষেত্রে তো আমাদের সমস্যা যেমন আছে, সমাধানের কথাও বলতে হবে। সমাধানের জায়গায় আমরা মেডিকেল পার্টে দুটো ভাবে ভাগ করি, কিছু হচ্ছে ওষুধ দিয়ে, কিছু হচ্ছে ওষুধ ছাড়া আমরা কি করতে পারি। আমি আগে ওষুধ ছাড়ার কথাটাই বলি। ওষুধ ছাড়ার জায়গায় হচ্ছে দেখবেন এদের ঘুমটা ঠিক মতন হচ্ছে না, সেই ঘুমের জায়গাটাকে যদি ঠিক মতন করানো যায়, টাইমলি ঘুমানোটা একটা এক্সারসাইজ কিছু করা, মানে বড় বয়স হয়ে গেছে বলে আমি হাঁটা চলা করবো না, ব্যায়াম করবো না, এটা খুব ভুল কথা। তাদেরকে সেই একটা তার পছন্দের মতন, যে তাকে যে সাইক্লিং করতে হবে, সাঁতার কাটতে হবে তা না, তার পছন্দের মতন কিছু যদি এক্সারসাইজ করে, তার রুটিন অ্যাক্টিভিটি যেগুলো আগে ছিল, যে সোশ্যাল মিক্সিং, অবশ্যই তাকে ঘরের বাইরে যেতে হবে। তার যেখানে সেটা চায়ের দোকানই হোক বা কোনো ক্লাব হোক বা কোনো কাছে যেখানে নাকি তার সমবয়সী, সমমনোভাবাপন্ন এইরকম কিছু লোক আছে, তাদের সাথে গিয়ে বসলে, আলোচনা করলে, বিভিন্ন রকম আলোচনা, সেটা যে একেবারে স্পিরিচুয়াল হতে হবে, পলিটিক্যাল হতে হবে, এনিথিং এন্ড এনি আলোচনা which will keep them occupied, right? এনগেজ রাখবে, তখনই না ব্রেনটা ভালো কাজ করবে, মনটা ভালো থাকবে, ফিরে এসে আবার ভালো লাগবে। এইটা কতগুলো। আরেকটা জিনিস এখন কিছু কিছু এনজিওরা কাজ করছেন, ইন্টার জেনারেশনাল বন্ডিং। আমাদের সময় যেটা ছিল যে
আমরা দাদু দিদিমা ঠাকুর দাদার কাছে হচ্ছে ছোটবেলায় ইসপের কথা বলুন, রামায়ণ মহাভারত পড়েছি, তাদের কাছ থেকে শুনেছি। এখন কিন্তু তারা সেগুলো তারা হচ্ছে হয়তো নোটবুকে বা কম্পিউটারে শেখে। এখন কিছু কিছু এনজিও যারা নাকি করছেন, যে বয়স্ক মানুষ যারা খুব অ্যাক্টিভ আছেন তাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে, স্কুলের বাচ্চাদের সাথে তাদেরকে মেশাচ্ছে, তাদেরকে বেশি কথা বলা যে করা, তাতে কি হচ্ছে যে মানে দুটো জেনারেশনের মধ্যে একটা বন্ডিং হচ্ছে। কেউ জানছে যে ইট লুকস লাইক মাই দাদু, আমার দাদু, সে তখন তাকে যে এইগুলো করা উচিত, এই গল্প বলা উচিত, রামায়ণের একটা ছোট্ট গল্প হয়তো বললো, বা গীতার একটা গল্প বললো, বা স্বামী বিবেকানন্দের কোনো কথা বললো, এক এক দিন এক এক রকম। তাহলে কি বয়স্ক মানুষও সেও ভাবলো আই এম কন্ট্রিবিউটিং টু দ্য সোসাইটি, এটা আমারও দরকার, সেও ফিল গুড যে না আমি বাচ্চাদের জন্য কিছু করছি। বাচ্চারাও শুধু দাদুকে দেখতে পেয়ে তাদের ব্রেক আওয়ার্সে বা একটা কোনো টাইমের সময় তারাও খুব খুশি হয়। দেখা যাচ্ছে স্কুলে প্রিন্সিপালরা তাদের কাছে বলছে যে ওই দাদুদেরকে আবার আসতে বলো। আমার সাথে বেশ কিছু বয়স্ক মানুষদের যা হয়, আমি যেহেতু এটা নিয়ে কাজ করি, তাদের সংগঠনরা তারা আসে, তারা এখন কিন্তু বিভিন্ন জায়গায় এই সার্ভিসটা দিচ্ছে, তাতে তারা নিজেরাও ভালো থাকছে এবং বাচ্চারা সেই স্কুলগুলোতেও কিন্তু একটা খুব বাচ্চাদেরও, হ্যাঁ রাইট রাইট আচ্ছা, তো ওষুধ আছেই, ওষুধ তো দিতেই হয়, সেটা তো আলাদা, এখানে তো সঙ্গে জায়গা নেই। আচ্ছা ডক্টর, আপনার ভিউতে, আপনি তো জাগৃতি ধাম ভিজিট করেছেন, সো হোয়াট স্টুড আউট, মানে কি ভালো লেগেছে যদি একটু বলেন, হাউ ইম্পর্টেন্ট ইজ এ প্লেস লাইক জাগৃতি ধাম আজকের ল্যান্ডস্কেপে দাঁড়িয়ে এল্ডার কেয়ারে? একদম, দেখুন আমাদের বয়স্কদের কেয়ারের 3টে জায়গা বলি আমরা, যারা হসপিটাল বাড়ি, এই হসপিটাল আর বাড়ির মাঝখানে আরেকটা জায়গা যেটা নাকি আমাদের ভাষায় বলি অ্যাসিস্টেড লিভিং সেন্টার, মানে যেখানে হচ্ছে যে সে সব কাজটা নিজের মতন করতে পারে না, কিছুটা তাকে একটু সাপোর্ট দিতে হয়, সেই রকম একটা জায়গা কিন্তু কলকাতার বুকে খুব কম, যেটা সাউথ ইন্ডিয়াতে কিছু আছে, বিদেশে তো ভালোই আছে, সেই রকম জায়গা যেখানে একটা বাড়ির মতন থাকা, কিন্তু আমার যে সাহায্যের দরকার, যে জায়গাগুলো দরকার, যে আমার সেই জায়গাগুলো দেওয়ার মতন কলকাতার বুকে কিন্তু খুব কম জায়গা আছে। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে আপনি যেটা বললেন সেই জাগৃতি ধাম। আমি নিজে সেটা গিয়েছি, দেখেছি যে একটা বিশাল লার্জ স্পেস, সিনিক বিউটি, একটা কত বড় একটা কমপ্লেক্স, সেখানে বয়স্ক লোকেরা নিজেরা কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, কেউ হুইল চেয়ারে করে তাদের নিয়ে যাচ্ছে, তাদের একটা কমন কিচেন, সেখানে তারা একসাথে খাওয়া দাওয়া করছে, মেডিকেল ফেসিলিটি একটা জায়গায় আছে, সন্ধ্যাবেলায় আমি শুনলাম যে সেখানে কেউ যারা পুজো আর্চা করে বা মেডিটেশন করে বা স্পিরিচুয়াল যাই বলুন না কেন, যার যেটা তার জন্য আলাদা রুম আছে, এক্সারসাইজ করার জন্য একটা জায়গা আছে, নিজেদের মধ্যে কালচারাল প্রোগ্রাম করার জন্য, ছোট ছোট প্রোগ্রাম করার জন্য সেই জায়গা আছে। এই সবগুলো কিন্তু একটা কমপ্লেক্সে, একটা সিনিক বিউটিফুল জায়গার মধ্যে, একটা ল্যান্ডস্কেপের মধ্যে সেটা করা আছে বলে সেই জায়গাতে আমি তাদের সাথে ফিডব্যাক নিয়েছি। এই কয়েকদিন আগেও একজন বয়স্ক মানুষ সেখানে থাকেন, তার সাথে আমার একটা দেখার কথা হয়েছিল, বললো যে মানে আমি মানে ভালো জায়গাটা, একদম ভীষণ ভাবে খুশি যে জায়গাটা, এবং তিনি বলছেন যে আমি তো আরো অন্যান্যদেরকে রেকমেন্ড করছি যে এরকম জায়গায় আপনারা আসুন, যখন আমরা আরো ভরসা পাই যে না আমাদের সাথে, এবং তারা কখনো ফিল করছেন না যে আমি একা আছি, যেটা বাড়িতে থাকতে করছিলেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বললে, অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।